ঈদ উদযাপন শেষ, সময় এবার কাজে ফেরার। গ্রামের বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আমরাও চলে এসেছি মধ্যরাতে আপনাদের প্রিয় আয়োজন খেলা নিয়ে খেলায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রাজিউর রহমান। আমাদের আজকের বিষয় নারী ক্রিকেটে বাংলাদেশের পথ চলা। আর আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। জাহানারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনার ঈদ কেমন কেটেছে সেটা শুনতে চাই একটু। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, যা আমি আশা করিনি। কারণ ঈদের আগে আমি খুব অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা। তো চাঁদ রাতের আগে জ্বর পালিয়েছে। আচ্ছা আচ্ছা। তো আলটিমেটলি অনেক ভালো কেটেছে ঈদ। আপনাদের চিকুনগুনিয়া নয় তো আবার? না না, এমনি ঠান্ডার জন্য জ্বর ছিল। ঈদ কি সবসময় ঢাকাতেই কাটান নাকি গ্রামের বাড়ি যান? ঠিক গ্রামের বাড়ি না, আমি তো খুলনার প্রপারেই থাকি। তো সবসময় খুলনাতেই ফ্যামিলির সঙ্গে ঈদ করা হয়। তবে খেলাধুলার জন্য আপনারা জানেন যে 3-4টা ঈদ আমরা ফ্যামিলির বাইরে, একটা ঢাকাতেই করেছি টিমের সঙ্গে, আরেকটা দেশে, আর 3টা দেশের বাইরে। এখন তো আপনাদের কোনো ক্রিকেট নিয়ে কোনো ব্যস্ততা নেই? আছে আমাদের, সামনের মাসের 6 তারিখে দলবদল ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। আর আশা করি যে 15-20 তারিখের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। এবারে ঈদটা কেমন কাটলো একদম শুরু থেকে? মানে পরিবারকে কাকে কাকে সময় দিয়েছেন, কেমন কেটেছে আপনার ঈদ, পুরোটা আমরা শুনতে চাই আসলে। আচ্ছা, ঈদের দিন থেকে কেমন রান্না বান্না নিশ্চয় করেছেন পরিবার সবার জন্য? ঈদের আমি চাঁদ রাত থেকেই শুরু করি। আমার আগে থেকেই টার্গেট ছিল, এবং নর্মালি আমি যেটা করি চাঁদ রাতে একটু ঘোরাঘুরি করতেই হয়। আমি মেয়ে, তারপরও মার্কেটের ব্যস্ততা দেখা, কেনাকাটা দেখা, নিজে কিছু বাকি থাকলে কেনা, সবকিছু মিলিয়ে চাঁদ রাতে আমার, যেহেতু সুস্থ হয়ে গেলাম বিকাল থেকেই, তো চাঁদ রাতে আমি একটু ঘোরাঘুরি করেছি। তারপরে ঈদের সকালবেলা আমি নামাজ পড়ে আবার 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। পরে উঠে, ঘুম থেকে উঠে আমি ঈদের দিন, এবার ঈদে বেশি কিছু করি নাই, কারণ যেহেতু অসুস্থ ছিলাম আম্মা আমাকে বেশি কিছু করতেই দেয়নি। তবে আমি জর্দাটা মিস করিনি, আমি জর্দা করেছি। আর দুপুরবেলা যারা যারা গেস্ট এসেছিলেন আমাদের বাসায়, আমার ফ্রেন্ডরা এসেছিলেন, আমার বোনের ফ্রেন্ডরা, আমাদের রিলেটিভরা, আমার খালারা, চাচারা, সব মিলিয়ে আসা যাওয়ার মধ্যেই ছিল। আমি অবশ্য খুব বেশি আপ্যায়নও করতে পারিনি এবার, তারপরও আমি সাপোর্ট করেছি। তবে নিজের রেডি হওয়া মিস হয়নি। আমি দুপুরের পরপরই শাওয়ার নিয়ে আমি 3টা, 3:30টার মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যাই জাস্ট ঘোরার জন্য। তারপর ঘোরাঘুরি, ফ্রেন্ডদের বাসায়, রিলেটিভদের বাসায় একটু ঘোরাঘুরি করে রাত 10টার মধ্যে বাসায় ফিরেছি। সারা বছর তো ক্রিকেট নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, ঢাকায় থাকতে হয়। ঢাকা থেকে নিশ্চয়ই গ্রামের বাড়ি গেলে একটু আপনি নিজে যেহেতু আপ্যায়ন করতে পারেনি, কিন্তু আপনার আপ্যায়নের নিশ্চয়ই কোনো অভাব হয়নি? না না, আমি যেটা বলতে চাই যে আমার শুধুমাত্র ঈদ না, আমি বাসায় যখনই যাই আমার ভাই বোনের জন্য প্রত্যেকটি দিনই ঈদের দিন হয় তখন। আর প্রচন্ড খুশি ছিল সবাই, কারণ গত ঈদের আগের ঈদ আমরা যেহেতু একসঙ্গে করতে পারিনি, গত ঈদটাও লাকিলি আমি আমার ফ্যামিলির সঙ্গে করেছি। আর এবারও ঈদটা পেয়েছি এবং শপিং করেছি। আর আমি একটু শপিং করতে যেহেতু পছন্দ করি, তো ডাবল ডাবল শপিং হয়ে গিয়েছে এবার। একটু ইন্ডিয়া গিয়েছিলাম, সো দেশ থেকেও শপিং করেছি, ইন্ডিয়া থেকেও শপিং করেছি ফ্যামিলির জন্য। সবাই তো ডাবল খুশি, সো অনেক অনেক খুশি হয়েছে সবাই। ক্রিকেটারদের আসলে ব্যক্তিগত, আপনাদের যে ব্যক্তিগত জীবন আসলে যে ক্রিকেট থেকে একটু আলাদা, নিশ্চয় নারী ক্রিকেটার হিসেবে প্রথম উঠে আসতে নিশ্চয় সমাজের অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে আপনার, সেটুকু শুনতে চাই। ভাইয়া, আমি আপনাকে বলতে চাই যে বাধা কিন্তু সব জায়গায় আছে, কম আর বেশি। তো আমার ক্ষেত্রে কমই হয়েছে, ওটা আসলে বাধাই বলা যায় না। কারণ আমি যখন ক্রিকেটে শুরু করেছি তখন আমি হ্যান্ডবল ভলিবল থেকে এসেছি। সো আমি আমি খুলনায় বেড়ে ওঠা হলেও আমি কিন্তু ট্রাকস্যুট ট্রাউজার পরে আপ ডাউন করতাম রোডে। সো কেউ আমাকে দেখে ব্যাক সাউন্ড দেওয়া বা আমাকে দেখে ইউজ টু হয়ে গিয়েছিল সবাই, ছোট থেকে যেহেতু আমি ওইটাই পড়ি। তো যখন ক্রিকেটে এসেছি তখন আসলে খুব বেশি বাধা অতিক্রম করতে হয়নি। তবে কেউ কেউ বলেছিল যে ক্রিকেট খেলবে মেয়ে, এটা কেমন কেমন হলো, এর ফিউচার কি। জাস্ট আমার যারা ছিলেন, আর জানেন তো খুলনা একটু এলাকা ভিত্তিক, আপনার নিরালা আর সোনারডাঙ্গা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, বাদ বাকি পুরোটাই এলাকা ভিত্তিক। তো এই এরিয়ার লোকজন তো একটু কথা বলবেই, পিছু লোকে কিছু বলবে, কিন্তু ওটাকে উপেক্ষা করে সামনে এগিয়েছি। আজ আপনাদের সামনে বসে কথা বলছি, হয়তো টিভিতে আমার এলাকার অনেকেই হয়তো দেখছেন, তো তাদেরকেও সাধুবাদ জানাই যে পরবর্তীতে আমাকে সাপোর্ট করার জন্য।
টিভিতে যারা দেখছেন, যারা আপনার ফ্যান রয়েছেন, তাদেরকে জানিয়ে রাখি দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সরাসরি ফোন করুন 09666773111 এই নম্বরে। আপনারা চাইলে জাহানারা আলম আমাদের সাথে আছেন, আপনারা তার সাথে কথা বলতে পারেন। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার। আসলে তারকা ক্রিকেটার বলার আগে আপনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন, কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতাটুকু বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করার? কথায় অসাধারণ অসাধারণ অনুভূতি। আসলে ওটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি মনে করি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যতটা ভাগ্যের, অ্যাজ এ লিডার সেটাকে রিপ্রেজেন্ট করা আরো বড় বেশি ভাগ্যের। আমি অনেক ভাগ্যবতী, আল্লাহকে অশেষ শুকরিয়া। তবে আমি এনজয় করেছি। আমি যতদিন ছিলাম আমি খুব এনজয় করেছি। ক্যাপ্টেন্সি করার সময় আসলে টিমটাকে নেতৃত্ব দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং আমি ঠিক বলবো না, কারণ আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমি মোস্ট অফ সিনিয়র প্লেয়ার পেয়েছি। আচ্ছা, খুবই কম ছিল, 3 থেকে 4 জন জুনিয়র ছিল এবং তারা খুবই অবিডিয়েন্ট এবং ট্যালেন্ট প্লেয়ার ছিল। সো তাদের থেকে ট্যালেন্ট বের করে নিয়ে আসা। আর আমি যখন ক্যাপ্টেন্সি করেছি তখন আপনারা জানেন আয়ারল্যান্ডে আমরা একটা ওডিআই ম্যাচ জিতেছি খুবই টাফ ফাইট করে, এবং আমরা কোয়ালিফাই করেছি টি20 ওয়ার্ল্ড কাপ 2016-র জন্য। 15-তে আমরা কোয়ালিফাই করেছিলাম থাইল্যান্ডে, সেটাও আমরা অনেক ভালো খেলে। সো সবকিছু মিলিয়ে আমার টিমের প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার ছিল, তাদের থেকে খেলা বের করে আনা, তাদের সাপোর্টটা নেওয়া। সো আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়নি। আপনি আসলে কি করতেন মাঠে নামার আগে? একজন ক্যাপ্টেন হিসেবে কিভাবে ইন্সপায়ার করতেন বাকি টিম মেম্বারদেরকে? ওয়েল, আমি একটু বলে রাখি যে সবাই আমাকে একটু বেশি অনার করে। আচ্ছা, আমার থেকেও সিনিয়র প্লেয়ার টিমে আছে এবং প্রিভিয়াসে ছিল। তারপর আমি জানি না কেন আমি একটু বেশি অনার পাই। হয়তো অন্য কিছু না কিছু ভালো তো অবশ্যই আছে। আমি তারপর আমার মনে হয় যে প্লেয়াররা এত বেশি আমাকে অনার করতো, এত বেশি আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, যার জন্য আমাকে খুব বেশি কথা তাদেরকে বলতে হয়নি। তাদের একটা দুইটা কথা বললেই তারা একটু বেশি ইন্সপায়ার হয়ে যেত। তারা মনে করতো জাহানার আপু একটা কথা বলছে মানে এটা হবে। তো একদিন তো একটা ম্যাচে এমনই হয়ে গেল যে বলছে এই জাহানারা বলছে তো এটা করতেই হবে। তো ওই জিনিসটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমি আমার নামে একটা কথা বলছে একটা প্লেয়ার, এটা আসলে অনেক বড় পাওয়া। ওটা নিশ্চয়ই আসলে বেশ সম্মানের ব্যাপার আপনার জন্য, যেহেতু সবাই আপনার কথা শুনতো। ড্রেসিং রুমের পরিবেশটা কিভাবে কন্ট্রোল করতেন নিজে? আমি বলে রাখতে চাই যে আমরা কিন্তু অনেক ভালো ভদ্র প্লেয়ার। সো দুষ্টামি ব্যাপারটা থাকে, ভদ্র দুষ্টামি এটা থাকবে, এটা ছাড়া কিন্তু কখনো কোনো খেলাধুলাই সম্ভব না আমি মনে করি। ইনফ্যাক্ট ফ্যামিলিতেও হয়। তো দেখা যাচ্ছে যে প্রচুর দুষ্টামি হয়, নাচানাচি হয়, গান গাওয়া হয়, সবকিছু মিলিয়েই যখন কোনো আউট অফ কন্ট্রোলের বাইরে কখনো যায়নি। তবে পরিবেশটা সবসময় ভালো থাকতো। দেখা যেত খুব ডিপ্রেস আছি আমরা তো আমি কখনো বলছি যে এই টেনশন করিস না, বা কিছু থাকে না ইন্সপায়ারমূলক কথা থাকে। সো ওই কথাগুলো বলার পরে আবার দেখা যাচ্ছে যে খুব বেশি সিরিয়াস মোমেন্টে গিয়ে যদি দুষ্টামি করে বসে তো আরেকজন বলছে এই থেমে যা, জাহানা বলছে। সো ওদের মধ্যে একদিকে যেমন অনার ভয়, আবার অন্যদিকে টিমের জন্য ভালো করা, যে না কিছু একটা করতে হবে। তো একটা জিনিস ভালো ছিল যে কেউ বলতো যে ক্যাপ্টেনকে কিছু দিতে হবে, দেশকে কিছু দিতে হবে। তো আমার উসিলাই হোক বা আমার জন্য হোক, ওদের মধ্যে যে আগ্রহটা ছিল যে ভালো করতে হবে, ওটা আমি চাই যে ওটা যেন কন্টিনিউ থাকে। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নিই, তারপর আপনার সাথে আবারও আলোচনায় ফিরবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, আমি জাকারি বলতেছিলাম ঢাকা থেকে। জি জাকারিয়া ভাইয়া বলুন প্লিজ। হ্যাঁ, কেমন আছো রাজু? এই তো ভালো, কেমন আছেন? এই তো ভালো। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি বলেন। হ্যাঁ, বলতাম যে আপুর তোমার স্মরণীয় মুহূর্ত, ঈদে যেহেতু অনেক সময় উনি দেশের বাইরে কাটিয়েছেন, তো খেলা এবং ঈদ নিয়ে তার কোনো মজার স্মৃতি আছে কিনা, যদি আমার সাথে শেয়ার করেন একটু। ঈদ নিয়ে? ঈদ নিয়ে আমি আপনাকে বলতে পারি যে দেশের ভেতরের একটা মজার স্মৃতি, সেটা হচ্ছে 2 ঈদ আগের ঈদে প্রচন্ড বৃষ্টি ছিল ঈদে। ইনফ্যাক্ট গত কুরবানির ঈদেও খুব বৃষ্টি ছিল। তো 2 ঈদ আগে যখন আমি পুরো দিন আমি প্রিপারেশন নিয়ে আছি যে আমি বাইরে বেরোবো। আর ইনফ্যাক্ট আমি একটু সাজতে খুব পছন্দ করি। আচ্ছা। আর নতুন ড্রেসের সঙ্গে সাজুগুজু করতে আমার একটু বেশি টাইম লাগে। আচ্ছা। সো দেখা যায় যে আমি যখন আরো আগে 3-4 বছর আগে সাজতে বসতাম, তো 2-3 ঘন্টা হাতে নিয়ে বসতাম বেরোনোর আগে, 3 ঘন্টা মিনিমাম। তো আমার আম্মু একটু পরপর আমাকে আমার রুমে দেখে যেত আর বলতো, আব্বা আর কতক্ষণ লাগবে?
তো আমি বলতাম যে এই তো 5 মিনিট লাগবে, তো 5 মিনিটের জায়গায় আরো 2 ঘন্টা, আরো 1.5 ঘন্টা লেগে যেত। তো এত কষ্ট করে সেজে গুজে আমি যখন ঠিক 4টা বা 5টার সময় বাসা থেকে বেরোবো, ঠিক ওই মুহূর্তে ঝুম বৃষ্টি। আমার এত মন খারাপ হয়েছিল যে এইটা হচ্ছে মজার তৈরি করেছিল আমার ফ্রেন্ড সার্কেল, ইনফ্যাক্ট আমার আম্মাও। আমরা আরো মজার গল্প শুনবো, তবে এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। আমরা একটা বিরতির পর আবারও আপনার কথা শুনবো। দর্শক, খেলা নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পর, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার খেলা নিয়ে খেলায়। আপনাদের সঙ্গে আছি আমি রাজিউর রহমান, আর আজকে আমাদের সাথে আছেন জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। জাহানারা আলম, আমরা বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম আপনার বেশ মজার অভিজ্ঞতা, ঈদের দিনের কথা। এবার আমরা শুনবো আসলে একজন নারী হিসেবে খুলনার মতো শহর থেকে ক্রিকেটে উঠে আসা, বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা পুরো গল্পটুকু। ওয়েল, আমি যখন ক্রিকেট শুরু করি তখন আমি কিভাবে ক্রিকেট খেলার প্রতি আসলে নিজেকে উৎসাহিত করেছেন? আমার একদমই উৎসাহ ছিল না, অনেস্টলি স্পিকিং। হয়তো অনেক ক্রিকেট বোদ্ধারা বা ফ্যানরা আমাকে হয়তো মনে মনে কি না কি বলছে আমি জানি না, তবে আমার একদমই ইন্টারেস্ট ছিল না, কারণ রুলস রেগুলেশন আমি কিছুই জানতাম না। পরবর্তীতে যখন শুরু করলাম ক্রিকেট, ইনফ্যাক্ট আমি যখন হ্যান্ডবল ভলিবল খেলি, আমি আগেই বললাম, তো গেম ডেভেলপমেন্টের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার, উনি বেঁচে নেই, আল্লাহ ওনার মাগফিরাত, আচ্ছা, শান্তি কামন দিক। তো উনি হচ্ছেন শুরু করেছিলেন যে প্রত্যেকটা ডিভিশনে একটা করে ওমেন্স ক্রিকেট টিম তৈরি হবে। তো উনি আমাকে ডেকে বললেন, ক্রিকেট খেলবা রাস্তায় আমার স্কুলের সামনে? আমি বললাম হ্যাঁ খেলবো। ব্যাস, বললো ঠিক আছে প্র্যাকটিসে চলে এসো। তো আমি ঠিকই চলে গেলাম প্র্যাকটিসে, অথচ আমি কিন্তু ক্রিকেট খেলার কোনো ইচ্ছাও ছিল না, আমার ভালোও লাগতো না। আমি শুরু করে দিলাম। আমি যখন বোলিংয়ে দাঁড়ালাম, আমি বোলিং করতে পারি না, কারণ আমি কখনো টিভিতেও দেখিনি কি করে বোলিং করে। আমাকে বললো তুমি ব্যাটিংয়ে চলে যাও, তোমাকে দিয়ে বোলিং হবে না। 1 মাস পরে আমি হলাম পেস বোলার, খুলনার সব থেকে জোরের উপর বল করি। এবং প্রথম যে টুর্নামেন্ট হলো ওপেন টুর্নামেন্ট, সেটা আমাদের মেয়েদের প্রথম টুর্নামেন্ট ছিল, ওপেন টুর্নামেন্ট নাম ছিল ওটার। ওই টুর্নামেন্টে আমি 13টা উইকেট পেয়ে, হাইয়েস্ট উইকেট নিয়ে আমি ন্যাশনাল ক্যাম্পে কল পেয়ে গেলাম অ্যাজ এ বোলার, পেস বোলার। পরবর্তীতে আমি আনলাকিলি বাদ পড়ে যাই 2007-এ। 2008-এ আমি প্রথম ঢুকি ন্যাশনাল টিমে, এবং হংকংয়ের বিরুদ্ধে আমি প্রথম হ্যাটট্রিক করি ঢাকা মিরপুর মাঠে। তারপর থেকে আমার পথ চলা শুরু, এবং আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আমি আল্লাহর রহমতে এখনো চলছি বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে। তবে আমার কখনোই আসলে ওইভাবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল না, বা আমি যে ক্রিকেটার হয়েছি আমি কখনো চিন্তাও করিনি যে আমি লিডারশিপ করব বাংলাদেশের জন্য। তো আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়া আর আমার অক্লান্ত পরিশ্রম। এখন তো আপনি ক্যাপ্টেন নেই, কিন্তু দলের সাথে এখনো আছেন, এখন কেমন ফিল করছেন একজন দলের একজন যোদ্ধা হিসেবে? আমি সবসময় আমি নিজেকে লাকি ফিল করি, এবং আল্লাহকে ধন্যবাদ দিই সবসময় যে আমি যেখানে আছি ভালো আছি, এবং আমি যদি পরিশ্রম করি আমি ফিউচারে এগিয়ে যেতে থাকবো। তবে আমাকে পরিশ্রম করতে হবে। আমি এখানে বসে বসে থেকে আমি কখনোই সামনে যেতে পারবো না, এবং বাংলাদেশকে কিছু দিতে পারবো না। সো ট্রাই করি যতটুকু সময় হার্ডওয়ার্ক করার জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু বিশেষ করে এখন মহিলা নারী বিশ্বকাপ ক্রিকেট চলছে, অনেক লড়াই করেছেন আপনারা, তবুও কোয়ালিফাই করতে পারেনি শেষ পর্যন্ত। এটা নিয়ে কি কোনো আফসোস কাজ করে নাকি? অনেক এই প্রশ্নের উত্তর শুনবো, তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি আমার নাম জালাল। জি বলুন। আমি ঢাকা থেকে বলছিলাম আশুলিয়া। জি, আপনি প্রশ্ন করুন। জি আপু, আপনি তো জাতীয় দলের প্লেয়ার, হ্যাঁ, আপনার গানের মানে গানের চেয়ে অন্য কি ভালোবাসেন? জানে জি, প্রশ্নটা ক্লিয়ার হয়নি মনে হয়। প্রশ্ন আচ্ছা, আমার মনে হয় আমি একটু ধরতে পেরেছি যে আমার জানের থেকে আমি কি বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যদি আপনার প্রশ্নটা এটা থাকে, তো আমি বলছি যে নিজের জীবনের থেকে আমি আমার মানে আর যদি কিছু ভালোবেসে থাকি সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট এখন আমার রক্তে মিশে গিয়েছে ভাইয়া। আমি এখন ক্রিকেট ছাড়া আসলে কিছুই কল্পনা করতে পারি না। আমি যেখানে যাই, খাই, ঘুমাই, ইনফ্যাক্ট আমি লেখাপড়ার কথাও এত মাথায় থাকে না আমার, যে আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। আমার মাথায় থাকে
এই ম্যাচটা কি করে ভালো খেলে জিততে হবে, আর একটু ভালো কিভাবে করলে ভালো পারফর্ম করা যাবে। এই বাংলাদেশ ক্রিকেট দলটাকে নিয়ে আসলে কতটুকু স্বপ্ন দেখেন? এখন যদি বিশ্বকাপ চলছে, আপনারা বিশ্বকাপ খেলছেন না, আম, আমাদের সবারই আসলে অনেক কষ্ট হচ্ছে যখন আমরা টিভি সেটের সামনে বসে অন্যের খেলা দেখছি। বিশেষ করে অন্য দক্ষিণ মেয়েদের। আফ্রিকা ক্রিকেট দলের সাথে কিন্তু আপনারা বেশ কয়েকবার খেলেছেন, তারাও কিন্তু ইনফ্যাক্ট খেলছে। প্রথম যে ম্যাচটা ছিল আপনার ইংল্যান্ড, যখন ইন্ডিয়া জিততে ছিল তখন আমি বলছিলাম মনে মনে, আমি একাই খেলা দেখছিলাম যেহেতু, আমি মনে মনে বলছিলাম যে হয়তো অনেকেই বলেছে যে ইন্ডিয়ার সাথে মেয়েরা এইভাবে হারলো, অথচ যারা আজকে খেলা দেখছেন তারা হয়তো বুঝবেন যে ইন্ডিয়া কতটা স্ট্যান্ডার্ড টিম এবং কতটা ভালো মিতালি team। রাজ তাদের ক্যাপ্টেন, অনেক ভালো, অসম্ভব ভালো টিম অসম্ভব ওরা, ভালো খেলোয়াড়। এবং ওরা আসলে ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ খেলার। কিন্তু আমি মনে করি শ্রীলঙ্কা যে পজিশনে আছে, যারা যেভাবে খেলছে, ওরা বিলো 200-এ আউট হয়ে গিয়েছে। আমরা কিন্তু ওর থেকে অনেক অনেক উপরের টিম, আমরা শ্রীলঙ্কা কিন্তু আরো খেলা অনেক ছিল ভালো আজকে। খেলি, কিন্তু কোনোভাবে আমরা যেতে পারলাম না। ইনফ্যাক্ট পাকিস্তানের থেকেও কিন্তু আমরা ভালো টিম, কিন্তু আমরা রান করতে পারছি না, আমরা অন দ্য রাইট টাইম আমরা উইকেটে ক্লিক করতে পারছি না। তো আমাদের রাইট টাইমে রাইট অ্যাপ্লিকেশন করতে হবে, এই জন্য আমাদের ব্যাটিংয়ে আরো ইমপ্রুভ করতে হবে। এনিওয়ে, ব্যাটিং এ ইমপ্রুভ করতে হবে, পুরো দলটাকে আসলে বেশ আরেকটু গোছানো ফেলতে হবে। নেক্সট পরিকল্পনাটা কি আসলে আপনার ভবিষ্যৎ কোনো সূচি বা কোনো দলের সাথে খেলা? ওয়েল, আমাদের যেহেতু প্রিমিয়ার লিগ চলবে, সো প্রিমিয়ার লিগের পরে আমাদের খুব সম্ভবত লং টাইম ক্যাম্প হবে। ক্যাম্পের মধ্যে হয়তো দেখা যাবে যে হোম সিরিজ হচ্ছে, বা আমরা বাইরে কোনো টুর্নামেন্ট হবে, হয়তো সেটা ফ্রেন্ডলি হতে পারে, কারণ যেহেতু আইসিসির শিডিউলে অন্যান্য টিমগুলা ইনভলভ থাকবে। তারপর যদি বোর্ড টু বোর্ড কন্ট্যাক্ট করে কোনো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা সম্ভব হয় তাহলে বোর্ড ট্রাই করবে। আর নেক্সট ইয়ার যেটা আছে আপনার, আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আছে আবার টি-20-র, এবং তার পরপরই ওয়ার্ল্ড কাপ আছে। তো আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এরপরে টি-20 ওয়ার্ল্ড কাপ আবার খেলতে পারবো। তবে ইন বিটুইন আমাদের আরো ম্যাচ খেলতে হবে, তবে বোর্ড ট্রাই করছে এখন থেকেই। আশা করি এর মধ্যে আমরা 2-3টা সিরিজ খেলতে পারবো। বাংলাদেশ ক্রিকেট দল, বিশেষ করে মাশরাফি মুশফিকরা অনেক দূর এগিয়ে গেছেন। একজন নারী ক্রিকেটার হিসেবে আসলে আপনি কতটুকু স্বপ্ন দেখেন বাংলাদেশের নারী ক্রিকেট কত দূর এগোবে? আমার স্বপ্ন তো আকাশ ছোঁয়া, আমি অনেক স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ উমেন্স টিম র্যাঙ্কিং 4-5-এ আসবে। 4-5-এ না আসুক, অ্যাটলিস্ট 5-6-এ তো আসুক, কিন্তু সেটার জন্য আসলে আমাদের বিগ স্টেজে পারফর্ম করতে হবে, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়। আর সেখানে যেতে হলে আগে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে ওডিআই, আর তার জন্য আমাদেরকে ভালো ব্যাটিং পারফরমেন্স করতে হবে, কারণ আমরা অনেক ভালো ওয়েল অর্গানাইজড বোলিং এবং ফিল্ডিংয়ে। সো এর পাশাপাশি ব্যাটিংটা অনেক ইমপ্রুভ করতে হবে, এবং আমরা চেষ্টা করব এখন থেকেই যেন এর পরের চান্সটা মিস না হয়। বাংলাদেশ নারী ক্রিকেট দল আসলে উন্নতি করতে হলে আপনার মতো জাহানারা আলম, আরো কয়েকজন দরকার, সালমা খাতুন দরকার, আরো বেশ কয়েকজন। এবার আসি একটু আপনার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে, আসলে ক্রিকেট ছাড়া আর কি করছেন এবং ক্রিকেট ছাড়ার পরে কি করার পরিকল্পনা আছে, ক্রিকেট থেকে যখন অবসর নেবেন? আসলে এখনো তো ওইভাবে চিন্তা করিনি যে ক্রিকেট ছেড়ে কি করব, কারণ ইনফ্যাক্ট আমি এখনো জানি না যে আমি ক্রিকেট কতদিন খেলবো। আমার ইচ্ছা ছিল যে, এখনো আছে ইনফ্যাক্ট, 2টা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবো, তার জন্য আমাকে 8 বছর ওয়েট করতে হবে। আর এই 8 বছরে আমার ফিটনেস থাকবে কিনা, আমার পারফরমেন্স কতটুকু থাকবে, আমি পারফরমেন্স আপ ডাউন কেমন করবে, সো সবকিছু মিলিয়ে আমি চেষ্টা করব যে আমার স্বপ্ন যেন 2টো ওয়ার্ল্ড কাপ আমি খেলতে পারি, এবং বাংলাদেশকে আমি থাকাকালীন সময়ে র্যাঙ্কিং 5-6 দেখে যেতে পারি, যাতে আমাদের পরের জেনারেশন যেন তাদেরকে কষ্ট করে ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য ওয়েট না করতে হয়, ইন্ডিয়া বা ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার মতো। তারা যেন ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, তাদের জন্য এত কষ্ট না করতে হয়, প্রেশার না নিতে হয়। আসলে একটা অভিযোগ আকাশে বাতাসে শোনা যায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরুষ দলের প্রতি যেরকম যত্ন নেয় বা কেয়ার করে, নারী ক্রিকেট দলের নারী ক্রিকেটারদের প্রতি অতটা কেয়ার করে না। এটা কতটুকু সত্যি? আমি আপনার অভিযোগ বা ভুল যেটাই হোক, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে নারী ক্রিকেট পথ চলা কিন্তু খুবই স্বল্প দিনের, এবং পুরুষ ক্রিকেট কিন্তু আকরাম স্যার, দুর্জয় স্যার, ওনাদের সময় থেকে হয়ে আসছে। তো ওনারা কিন্তু নিজেরা টাকা পয়সা খরচ করে ওনারা নিজেরা খেলতে যেতেন, গিয়ার্স কিনতেন বা যাই হোক। আর এখনকার ওনারা প্ল্যাটফর্ম যেটা তৈরি করে দিয়েছিলেন, আজকে মাশরাফি ভাই দেখেন না, আমি বলতে পারি মুস্তাফিজ বা মিরাজ নিউকামার, তারা কিন্তু এসেই পেয়ে যাচ্ছে। সিনিয়ররা যে অ্যামাউন্টটা পাচ্ছে, জুনিয়ররা তো সেম।
কাছাকাছি কাছাকাছি amount। জাস্ট ট্যুরের কথা বলছি আমি। Right. হয়তো স্যালারি সিনিয়র বেস করেই হচ্ছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ফ্যাসিলিটিস সেমই দিচ্ছে। আর এখানে উমেন্স ক্রিকেট দেখেন, আমরা মাত্র 8 বছর শুরু করেছি, তার মধ্যে আমরা আসলে স্ট্যাটাস পেয়েছি 2011-তে, 5 বছর হলো। এইখানে আমরা যদি বলি না আমাদের ছেলেদের মতোই ফ্যাসিলিটিস দিতে হবে, এটা তো আসলে সম্ভব না। এটা বাবার কাছে আকাশে চাঁদ এনে দেওয়ার মতো আবদার হয়ে গেল। আচ্ছা। তো গার্ডিয়ান বোর্ড আমাদের বোর্ড দেখছে, এবং যে ফ্যাসিলিটিসটা আমাদের দিয়েছে, আই সোয়ার যে গত 2 বছর আমরা যে ফ্যাসিলিটিস পেয়েছি, এই ফ্যাসিলিটিসটা হয়তো আমরা কন্টিনিউ পেলে, আসলে ফ্যাসিলিটিস এখানে মুখ্য বিষয় না, আমরা এইটার মধ্যে থেকেও আমরা পারফর্ম করতে পারছি না। আমরা দেখেন এত ফ্যাসিলিটিস পাওয়ার পরও শ্রীলঙ্কার পাকিস্তানের মতো টিমকে আমরা হারিয়ে আমরা কোয়ালিফাই করতে পারিনি, এটা আসলে আমাদের ব্যর্থতা। সো আমরা আগে ব্যর্থতা কাটিয়ে পারফর্ম করি, তারপর আমরা না আবদার করতে পারি যে আমাদের আরো চাই, কিন্তু যা পাচ্ছি গুড এনাফ। ভালো খেলার জন্য কি বোর্ডের কাছে আপনার কোনো চাওয়া আছে, বা পুরো নারী ক্রিকেট দলের পক্ষ থেকে আপনি যদি কিছু চান যে বোর্ডের কাছে, যে সামনে কোনো দলকে ডেকে এনে খেলানো বা কোনো কোথাও গিয়ে খেলা, এরকম কোনো পরিকল্পনা? আসলে চাওয়া নেই, আমি আগেই বলেছি বোর্ড আমাদের গার্ডিয়ান, আর আমরা একই ফ্যামিলি বিলং করি। তো ফ্যামিলির ভালো মন্দ কিন্তু গার্ডিয়ানরাই দেখেন, এবং তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন। তবে আমি বলবো যে আমাদের যদি ডোমেস্টিক লিগগুলা বেশি বেশি করে হয়, এবং তার পাশাপাশি তারা যেভাবে ট্রাই করছেন, আমরা ইন্টারন্যাশনাল কোনো সিরিজ যদি খেলতে পারি, এটা খুবই ভালো হয় আমাদের বিফোর ওয়ার্ল্ড কাপ। জানার আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।